বন্ধুরা, ভীষণই বড় খবর বেরিয়ে আসছে। যেই চীন ভারতকে পেছনে ঠেলার প্রচেষ্টায় ছিল, সেই চীনই এখন নিজে পেছনে সরে যাচ্ছে, কারণ ভারত ডিফেন্স আর হাতিয়ারের ক্ষেত্রে অনেক এগিয়ে গেছে। আজ্ঞে হ্যাঁ বন্ধুরা, এই ধরনের হিসাবই রিপোর্টে বেরিয়েছে। আর এছাড়া আমেরিকাও ভারতের প্রশংসা করেছে, ভারতের দক্ষতা স্বীকার করেছে। গোটা খবরটা আপনাদের জানাচ্ছি, শেষ অবধি সঙ্গে থাকুন। বন্ধুরা, যখনই আমরা খবর দিই বিদেশ থেকে ভারতে এই হাতিয়ার আসছে, ভারত এই হাতিয়ার কিনছে, তখন অনেকেই এটা বলে ভারত শুধু কিনেই যাচ্ছে কেন, ভারত নিজে কেন বানাতে পারে না। তো বন্ধুরা, যদি এই কথাটা আজ থেকে 20-30 বছর আগে সরকার ভাবতো, তাহলে ভারত অবশ্যই এখন এই ধরনের হাতিয়ার বানাতো। কিন্তু ওই সময় এমন কোনো চিন্তাই ছিল না, বরং 1947-এ তো আমাদের লিডারশিপের ভারতীয় সেনার অস্তিত্বই পছন্দ ছিল না। যখন তারপর ভারতের ওপর হামলা হয়, তখন তাদের মাথায় আসে শান্তির জন্য আগে শক্তি দরকার, আর তারপর আমরা হাতিয়ার বানানো চালু করি, আমরা নিউক্লিয়ার টেস্ট করি, বড় বড় মিসাইল বানাই, আর তাছাড়া আরো অনেক হাতিয়ার বানাই। কিন্তু তাও যুদ্ধবিমান এবং অন্যান্য হাতিয়ারের ক্ষেত্রে পিছিয়ে যায়। বন্ধুরা, গত 10 বছরে ভারতের লিডারশিপের আচমকা হুঁশ আসে, এভাবে তো কাজ চলবে না, আর ভারতেই ডিফেন্স প্রোডাকশনকে বাড়াতে হবে। সেই জন্য বিগত 10 বছরে এর ওপর অনেক কাজও হয়েছে। আমাদের তেজস প্রজেক্ট, যেটা অনেক লম্বা সময় ধরে চলেছিল, সেটা নিয়ে চীন আর পাকিস্তান মজা করত আর সেটাকে একটা ব্যর্থ প্রজেক্ট বলতো। কিন্তু আজ পরিস্থিতি কি হয়েছে সেটা আপনারা সবাই জানেন। আজ্ঞে হ্যাঁ বন্ধুরা, তেজস আজ ভীষণই জনপ্রিয় অ্যাডভান্স যুদ্ধবিমান হয়ে উঠেছে। আর এছাড়া তার সাথে যত যুদ্ধবিমান রয়েছে সেগুলোকেও মারাত্মক টক্কর দেয়। এছাড়া দেখা হলে আমরা অনেক হাতিয়ার তো বানিয়ে ফেলেছি, আর তাছাড়া অনেক স্বদেশী ট্যাঙ্কও তৈরি করেছি। আমরা অসংখ্য ঘাতক মিসাইল তৈরি করেছি। ব্রহ্মসের দাপট গোটা দুনিয়া স্বীকার করে। যদিও আমাদের এখনো অনেক কাজ করার প্রয়োজন আছে, কিন্তু চীন যেটা চাইছিল ভারত ডিফেন্স প্রোডাকশনের ক্ষেত্রে হারিয়ে যাক, সেটার ঠিক উল্টো হচ্ছে। আজ্ঞে হ্যাঁ বন্ধুরা, এমন রিপোর্ট বেরিয়ে এসেছে যে 2014 থেকে শুরু করে এখনো পর্যন্ত ভারত 38,500 কোটি টাকার ডিফেন্স এক্সপোর্ট করেছে। আজ্ঞে হ্যাঁ, এছাড়া প্রতি বছর আমরা আমাদের ডিফেন্স এক্সপোর্টের টার্গেটকে বাড়িয়েই যাচ্ছি। মানে যতটা 2014 থেকে শুরু করে এখনো পর্যন্ত হয়েছে এই 6-7 বছরে, সেটা আমরা একলাই 2024-এ একটা বছরেই করার কথা ভাবছি। আর এই চিন্তাভাবনা ভারতকে সুবিধাও দিচ্ছে, কারণ এই চিন্তাভাবনা নিয়ে এগিয়েই আর এই টার্গেট ধরে চলেই আমরা আমাদের কাজের গতি বাড়াতে পেরেছি, আর আমাদের যে লক্ষ্য রয়েছে সেটার দিকেও এগোচ্ছি। এখন অনেকে হয়তো এটাও বলবেন, এই খবরটা কি আদৌ সত্যি? তো বন্ধুরা, অনেক ধরনের রিপোর্ট আপনারা স্ক্রিনে দেখতে পারেন। এছাড়া বন্ধুরা, আমেরিকা কিভাবে ভারতের দক্ষতা স্বীকার করেছে সেটাও আপনাদের বলছি। বন্ধুরা, আমেরিকা এটা বলেছে ভারত আগামী 10 বছরে গোটা দুনিয়াকে নেতৃত্ব দেবে। আজ্ঞে হ্যাঁ, 2030-এ প্রবল সম্ভাবনা রয়েছে দুনিয়ার প্রতিটা ক্ষেত্রে ভারত নেতৃত্ব প্রদান করবে। এছাড়া আমেরিকা সদ্যই এটাও বয়ান দিয়েছিল, আমেরিকা ভারতকে ফুল সাপোর্ট করবে একটা গ্লোবাল পাওয়ার হয়ে উঠতে। আমেরিকা ভালোমতো এটা জানে ভারত খুব শীঘ্রই এক আন্তর্জাতিক মহাশক্তি রূপে আত্মপ্রকাশ করবে। আর সদ্যই যে পারফরমেন্স ভারত দেখিয়েছে ডিফেন্সের ক্ষেত্রে, সেটা দেখে এটা কনফার্ম করা যায়। আর আমাদের যে পারফরমেন্স রয়েছে সেটা লাগাতার বেগ পাচ্ছে। বন্ধুরা, অ্যামকা যুদ্ধবিমানকে নিয়ে একটা ভীষণই বড় খবর সামনে বেরিয়ে আসছে। আসলে ভারতের মিদানি গ্রুপ একটা বয়ান দিয়েছে, আর সেই বয়ানে বলেছে যে তারা 5 স্ল্যাব টাইটেনিয়াম অ্যালয়ের সাপ্লাই দিয়ে দিয়েছে অ্যামকা যুদ্ধবিমান বানানোর জন্য। আর বলা হচ্ছে এগুলো দিয়ে বানানো হবে অ্যামকার এয়ার ফ্রেম। শুধু এটুকুই নয়, মিদানি গ্রুপ এটাও বলেছে যে তারা আরও 7টা স্ল্যাব খুবই দ্রুত সাপ্লাই করবে। যেমনটা আমরা সবাই জানি, 120টা অ্যামকা বানানোর প্ল্যান রয়েছে ভারতের, আর ওই সমস্ত 120টা অ্যামকা বানানোর জন্য মিদানি গ্রুপও টাইটেনিয়াম অ্যালয় সাপ্লাই করবে। যদিও হয়তো আপনি ভাবতে পারেন এই টাইটেনিয়াম অ্যালয় দিয়ে কি হবে, তো দেখুন, এগুলো দিয়ে বানানো হবে অ্যামকার এয়ার ফ্রেম। যেমন মানুষের শরীরে হাড়ের গুরুত্ব থাকে, ঠিক সেভাবেই যুদ্ধবিমানে এয়ার ফ্রেমের প্রচণ্ড গুরুত্ব থাকে।
থাকে। যুদ্ধ বিমানের যে রক্ষা কবচ হয় সেটা হলো এই এয়ারফ্রেম, আর তার জন্য স্পেশাল ম্যাটেরিয়ালের প্রয়োজন হয়, কারণ আপনারা সবাই জানেন যুদ্ধ বিমান যত বেশি হালকা হবে সেটা তত বেশি সুবিধাজনক হবে। অবশ্য হালকার সঙ্গে সঙ্গে সেটা প্রচণ্ড মজবুত হতে হবে। সেক্ষেত্রে যুদ্ধ বিমানে ব্যবহার করা হয় টাইটানিয়াম অ্যালয়, কারণ সেটা অনেক হালকা হয়। আর এর মজবুতি নিয়ে তো কোনো প্রশ্নই করবেন না, ভীষণই মজবুত হয় এটা। আর সব থেকে বিশেষ ব্যাপার আপনারা সবাই জানেন লোহা জাতীয় মেটালে জং পড়ার বেশি সম্ভাবনা থাকে, কিন্তু টাইটানিয়াম অ্যালয়ে জংও পড়ে না, আর অনেক উঁচুতে উঠতে যুদ্ধ বিমানের কোনো সমস্যাও হয় না। এই জন্যই সেটাকে সুটেবল বলেই মনে করা হয়। আর যেমনটা আপনাদের আগেও বলেছি, অ্যামকার নির্মাণ অলরেডি শুরু হয়ে গেছে। এক্ষেত্রে টেস্টিংও খুব তাড়াতাড়ি শুরু হয়ে যাবে। আর এর জন্য ভারতের দ্রুত প্রয়োজন ছিল টাইটানিয়াম অ্যালয়, যাতে এয়ারফ্রেম বানানো যায় আর তাতে সমস্ত টেকনোলজিকে অ্যাড করা যায়। আর খুশির ব্যাপার হলো যে এডিএ রয়েছে যারা অ্যামকা বানাচ্ছে তারা ভারতীয় সাপ্লায়ারই পেয়ে গেছে টাইটানিয়াম অ্যালয়ের জন্য, অর্থাৎ আমাদের এটাকে ইম্পোর্ট করতে হবে না। আর আপনারা আরো একটা কথা শুনে খুশি হবেন যে এখনো পর্যন্ত কি হতো, যে ডিআরডিও রয়েছে এডিএ রয়েছে তারা ভারতীয় সাপ্লায়ারদের ওপর অতটা খুশি ছিল না, কারণ যে ভারতীয় সাপ্লায়াররা ছিল তারা কোনো কিছুকে ভীষণই লেটে সাপ্লাই দিত। কিন্তু মিদানি গ্রুপ একটা ভালো কাজ করেছে, এয়ারফ্রেম বানানোর জন্য যে টাইটানিয়াম অ্যালয় রয়েছে সেটা সময় মতো ডেলিভার করে দিয়েছে, যার জন্য অ্যামকার নির্মাণ কার্যে কোনো দেরি হবে না। এতে কোথাও না কোথাও আমাদের যে অন্যান্য এজেন্সি রয়েছে তাদের উপরও প্রভাব পড়বে। যেমন আমাদের ডিআরডিও রয়েছে, এইচএএল রয়েছে, তারাও ভরসা পাবে আমাদের যে লোকাল সাপ্লায়ার রয়েছে ওরাও দ্রুত ডেলিভারি করতে পারে। এক্ষেত্রে আমরা তাদের অর্ডার দিতে পারি, আর এর ফলে ভারতের আত্মনির্ভর হওয়ার যে স্বপ্ন রয়েছে ডিফেন্স সেক্টরে সেটা খুব দ্রুত পূরণ হবে। অ্যামকা প্রজেক্টের জন্য এটা খুব ভালো একটা খবর। আশা করি অ্যামকা তার প্রথম উড়ানের টেস্টিংয়ে সফল হয়ে খুবই দ্রুত ভারতীয় সেনায় সামিল হয়ে যাবে। আপনারা এই বিষয়ে কি মনে করছেন অবশ্যই নিচে কমেন্টে জানান।